শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। এই মুহূর্তে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হয়েছে আমি শ্রাবণী তালুকদার। আপনারা লাইভটি একযোগে দেখতে পাচ্ছেন একই সাথে বাংলা ভিউ এবং সিলেট ভিউয়ের পেজ থেকে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমি সাধারণত জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ কিছু খবর সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজকের সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ খবর। পুরনো চেহারায় ফিরল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান, ব্যতিক্রম নয় সিলেটও। শ্রেণীকক্ষে পুরোদমে পাঠদান শুরু হলো আজ থেকে। সকাল থেকে বিকেল পর্যন্ত শিক্ষার্থীদের উচ্ছ্বাসে মুখর থাকবে স্কুল কলেজ প্রাঙ্গণ। শুধু তাই না, টানা 2 বছর বন্ধ থাকার পর প্রাক প্রাথমিকেও আজ থেকে শুরু হয়েছে স্কুল কলেজে সরাসরি পাঠদান এবং তাদের জন্য আয়োজন করা হয়েছে শিশু বরণ উৎসব। আজ মঙ্গলবার সকালে সিলেট নগরের বেশ কয়েকটি স্কুল কলেজ ঘুরে দেখা গিয়েছে প্রাণচাঞ্চল্য এবং সব প্রতিষ্ঠানে প্রবেশ করছেন শিক্ষার্থীরা খুবই আনন্দের সঙ্গে। এ সময় তাদের মধ্যে ছিল খুশির ঝিলিক, খুশি শিক্ষক এবং অভিভাবকরাও। সকালে নগরের সরকারি খিন্ডারগার্টেন প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শরীরের তাপমাত্রা মাপার পর শিশুদের ভেতরে ঢোকানো হচ্ছে। এরপর শিক্ষার্থীরা হাত ধুয়ে স্যানিটাইজ করে ক্লাসে প্রবেশ করছে। এর আগে নির্দিষ্ট সময়ের আগেই অনেকে স্কুলের ফটকের সামনে এসে জড়ো হয়েছিল। শিক্ষার্থীদের প্রবেশ করিয়ে বাইরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন অভিভাবকরা। প্রথমবার সশরীরে ক্লাসে এসে উচ্ছ্বসিত এইসব কোমলপ্রাণ শিশু। পুরোদমে ক্লাস শুরুর ঘোষণায় তাদের চোখে মুখে ছিল খুশির ঝিলিক। পাঠদান শুরুর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত হয় উৎসাহ ও আনন্দমূলক অনুষ্ঠান। পুরোদমে স্কুল কলেজের শ্রেণী কার্যক্রম শুরু হওয়ায় খুশি হয়েছেন শিক্ষকরাও। স্কুলের এক শিক্ষক জানিয়েছেন শিক্ষার্থীরা সামাজিক দূরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্যবিধি মেনেই শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করেছে। ছোট ছোট বাচ্চাদের স্কুলে এসে খুবই খুশি। তাদেরকে ফুল এবং চকলেট দিয়ে বরণ করা হয়েছে। তবে ক্লাস চালু হলেও এখন প্রতিদিনের ক্লাসে আসবে না প্রাক প্রাথমিকের শিশুরা। সপ্তাহে 2 দিন রোববার এবং মঙ্গলবার ক্লাসে অংশ নিতে পারবে তারা। উল্লেখ্য, করোনা পরিস্থিতি গত 2020 সালের 17 মার্চ থেকে সারা দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান প্রায় 2 বছর বন্ধ ছিল এবং সর্বশেষ গত 2021 সালের 12 সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠানে সরাসরি পাঠদান শুরু হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে শ্রেণীকক্ষে পাঠদান শুরু হলেও 2 দফায় 21 ফেব্রুয়ারি পর্যন্ত পাঠদান বন্ধ রাখা হয়েছিল। সর্বশেষ 2022 সালের 22 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো সীমিত আকারে ক্লাস শুরু হলেও বন্ধ ছিল প্রাক প্রাথমিক এবং আজ থেকে প্রাক প্রাথমিকে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নগরের মদিনা মার্কেটে সিএনজি অটোরিকশা চালককে মারধরের অভিযোগে সিলেট সুনামগঞ্জ সড়ক আধা ঘন্টা অবরোধ করে রাখেন শ্রমিকরা। আজ মঙ্গলবার বিকেল 4টার দিকে মদিনা মার্কেট পয়েন্টে এই ঘটনাটি ঘটে। পরে 4:30টার দিকে স্থানীয় ব্যবসায়ীদের আশ্বাসের ভিত্তিতে সিএনজি অটোরিকশা চালকরা তাদের অবরোধ তুলে নেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে বিকেল 4টার দিকে টুকের বাজার থেকে মদিনা মার্কেটে আসা এক যাত্রীর কাছে গিয়াস নামের এক অটোরিকশা চালক 15 টাকা ভাড়া দাবি করলে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে ওই যাত্রী উত্তেজিত হয়ে গিয়াসকে মারধর করেন। ওই ঘটনায় মদিনা মার্কেট স্ট্যান্ডের অটোরিকশা চালকরা জড়ো হয়ে সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। এই সময় মদিনা মার্কেট পয়েন্টে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে স্থানীয় ব্যবসায়ীরা বিষয়টি দেখে আশ্বাস দিলে বিকেল 4:30টার দিকে অটোরিকশা চালকরা অবরোধ তুলে নেন। এদিকে আধা ঘন্টার অবরোধে মদিনা মার্কেটের 2 দিকে সিলেট সড়ক সুনামগঞ্জে শত শত যানবাহন আটকা পড়ে। তবে অবরোধ তুলে নেওয়ার পর ধীরে ধীরে যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে। সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট এলাকার দুর্ঘটনা এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার 15 মার্চ দুপুর 1:30টার দিকে এই ঘটনাটি ঘটেছে। মৃত নারীর নাম রাহেলা বেগম এবং বয়স 75। তিনি উপজেলার জৈন্তাপুর ইউনিয়নের কেন্দ্রীয় গ্রামের আতিকুর রহমানের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় মঙ্গলবার দুপুর 1:30 সময় জৈন্তাপুর উপজেলার ফাতেখা রোড সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধের সম্মুখে রাহেলাকে দ্রুতগামী একটি মিনি ট্রাক চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধাকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাময়িক চিকিৎসা দিয়ে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। তবে ওসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার পথেই রাহেলা মৃত্যুবরণ করেন। এই ঘটনায় রাহেলার ছেলে আবুল বাশার বাদী হয়ে থানায় মামলা দায়ের করছেন। স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও দীর্ঘদিন হতে রাত দিন সমানভাবে উপজেলার গোয়াবাড়ি এলাকার বিভিন্ন সরকারি টিলা ও পাহাড় হতে অবৈধভাবে পাথর উত্তোলন করে বিক্রি করছে একটি প্রভাবশালী চক্র। এই প্রশাসন এই বিষয়ে নীরবতা পালন করে আসছে। কোনো প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ না করায় পাথর খেকো চক্র বেপরোয়া হয়ে উঠেছে এবং নিষিদ্ধ এলাকা হতে পাথর বোঝাই ট্রাক নিয়ে দ্রুতগতিতে পরিবহনের সময় এসব দুর্ঘটনা ঘটছে। জৈন্তাপুর মডেল থানার পুলিশ ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ জানিয়েছেন শহীদ মিনার এলাকায় দুর্ঘটনায় একজন বৃদ্ধা মারা গিয়েছেন। বিষয়টি তিনি অবগত আছেন এবং তারা খোঁজ নিচ্ছেন। নিহতের স্বজনদের অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুনামগঞ্জের দুয়ারাবাজারে স্বামীর লাথিতে স্ত্রীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় ঘাতক স্বামী
আসগরকে আটক করেছে পুলিশ। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, শনিবার 12 মার্চ রাতে উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের আসগর আলীর দ্বিতীয় স্ত্রী রিনা বেগম সাংসারিক বিষয়াদি নিয়ে তার শাশুড়ির সঙ্গে বিবাদে রত হন এবং একসময় স্বামী আসগর আলীর সঙ্গেও তার কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রিনা বেগমের পেশে লাথি মারে তার স্বামী এবং পরে আহত অবস্থায় রিনা বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি মৃত্যুবরণ করেছেন। এই ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে দোলাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর জানিয়েছেন, নিহত রিনা বেগমের আত্মীয়স্বজনের অভিযোগের প্রেক্ষিতেই সুনামগঞ্জ থানা সদর পুলিশ ঘাতক আসগর আলীকে গ্রেফতার করেছে। সিলেটের জৈন্তাপুর উপজেলা মডেল থানা পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত 2 আসামি গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ 15 মার্চ মঙ্গলবার ভোরে উপজেলার চিকনাগল ইউপির ঠাকুরের মাঠে এলাকায় অভিযান করে সাজা ও পরোয়ানাভুক্ত 2 আসামি গ্রেফতার করে পুলিশ। তারা হলেন উপজেলার ঠাকুরের মাটি গ্রামের মাহমুদ আলীর ছেলে জামাল এবং মৃত মওদুদ আলীর ছেলে মাহমুদ আলী। জৈন্তাপুর মডেল থানার জিআর মামলা নং 6 সাজা ও পরোয়ানাভুক্ত আসামি তারা। মাহমুদ আলী 18 মাসের সাজা এবং জামাল 6 মাসের সাজাভুক্ত আসামি ছিল। জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীর আহমদ আটকের কথা স্বীকার করে জানান, তারা পিতা পুত্র উভয় সাজাভুক্ত আসামি। তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গৃহকর্মীর কাজ করতে গিয়ে ঢাকা একটি বাসায় নিয়ে যাওয়া হয়েছিল সুমি আক্তারকে। সেখানে অনেক নির্যাতনের শিকার হলে একদিন ওই বাসা থেকে সে বেরিয়ে যায়, কিন্তু ঠিকানা ভুলে যাওয়ায় দীর্ঘদিন বাড়ি ফিরতে পারেনি সুমি। অবশেষে আরেক নারীর সহায়তা দীর্ঘ 5 বছর পর সুমি ফিরল তার মা বাবার কোলে। রোববার রাতে মেয়েটি বাড়িতে ফিরে তাকে পেয়ে আনন্দে আত্মহারা তার পরিবার। সুমি আক্তার সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের টুকের বাজার গ্রামের আলী আকবরের মেয়ে। 2017 সালের এপ্রিল মাসে প্রতিবেশী এক নারীর মাধ্যমে ঢাকায় গৃহকর্মীর কাজের জন্য গিয়েছিল সে। তখন তার বয়স ছিল মাত্র 11 বছর। ঢাকা ওয়ারি থানার টিকাটলি ঘাটখোলা এলাকার ফয়েজ আহমদ নামের এক ব্যক্তির বাড়িতে সে কাজে যোগ দিয়েছিল। কিছুদিন পর ওই বাড়িতে কাজ করার সময় সে নিখোঁজ হয়ে যায়। এই ঘটনায় ঢাকার ওয়ারি থানায় নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন সুমির পরিবারের সদস্যরা। সেই সঙ্গে সুমির বাবা আলী আকবর এবং মা জোসনা বেগম ঢাকায় মেয়ের সন্ধান করে না পেয়ে বাসায় ফিরে আসেন এবং নানান জায়গায় খোঁজ খবর করেন। মেয়ে নিখোঁজ হওয়ার প্রায় 5 বছর পর গত শনিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন 13 নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল এলাকায় রহিমা বেগম নামে এক নারীর বাড়িতে তার সন্ধান পাওয়া যায়। সুমি আক্তার জানায়, 5 বছর আগে পাশের বাড়ির আমিনা নামের এক খালার মাধ্যমে ঢাকার বাসায় কাজের জন্য যায় সে। কয়েক মাস কাজ করার পরে বাসার লোকজন তাকে বিভিন্নভাবে নির্যাতন করে এবং নির্যাতন সহ্য করতে না পেরে সে একদিন বাসা থেকে পালিয়ে গিয়েছিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ শুনছিলেন সিলেট জেলার এবং বৃহত্তর সিলেট বিভাগের কিছু খবর। এখন জানিয়ে দেব জাতীয়। নতুন ডাটা সেন্টার এবং পরীক্ষামূলক কার্যক্রমের জন্য মঙ্গলবার ও বুধবার পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই 2 দিন পাসপোর্টের নতুন আবেদন জমা নেওয়া হবে না। নতুন পাসপোর্ট বিতরণও বন্ধ থাকবে। বৃহস্পতিবার থেকে যথারীতি সেবা কার্যক্রম চালু হবে। ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্র জানিয়েছে, বন্ধ থাকা 2 দিন অর্থাৎ 15 এবং 16 মার্চ অ্যাপয়েন্টমেন্ট বা আবেদনকারীকে 21 এবং 20 মার্চ সেবা দেওয়া হবে। জানা গেছে, রেজিস্ট্রার রিকভারি সাইটে এবং ওটিও ফেল ওভার টেস্ট সম্পাদনের জন্য মঙ্গল ও বুধবার বিভাগীয় এবং আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে পাসপোর্ট সেবা কার্যক্রম বন্ধ রাখতে হয়েছে। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুরে মেঘনা নদীতে বিশেষ অভিযান চালিয়ে কোস্টগার্ড 60 মণ জাটকা জব্দ করেছে। কোস্টগার্ড সিনিয়র চিফ প্যাটি অফিসার মোহাম্মদ সাদাত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে কোস্টগার্ড মোহনপুর ইউনিট এই অভিযানটি পরিচালনা করে। অভিযানকালে মতলব উত্তর উপজেলার নয়াকান্দি বকুলতলা এলাকার ট্রাকে তল্লাশি করে 2400 কেজি জাটকা জব্দ করা হয়। জব্দকৃত জাটকার মূল্য 7,20,000 টাকা। উপজেলা সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেদায়েতুল্লাহ বলেন, মঙ্গলবার ভোরে 60 মণ জাটকা জব্দ করা হয়েছে এবং পরে জব্দকৃত জাটকাগুলো এতিমখানা দুস্থ অসহায়দের মধ্যে বিতরণ করে দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে 10 জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এবছর স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। মঙ্গলবার মন্ত্রী বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছে। স্বাধীনতা মুক্তিযুদ্ধের অবদানের জন্য 6 জনকে স্বাধীনতা পুরস্কার 2022 দেওয়া হচ্ছে। তারা হলেন বীর মুক্তিযোদ্ধা ইলিয়াস আহমেদ চৌধুরী, শহীদ কর্নেল খন্দকার নাজমুল হুদা, সিরাজউদ্দিন আহমদ, প্রয়াত সহিউদ্দিন বিশ্বাস এবং প্রয়াত সিরাজুল হক। এছাড়াও চিকিৎসাবিদ্যায় অবদানের জন্য এই সম্মান পাচ্ছেন 2 জন, অধ্যাপক ডাক্তার কনককান্তি বড়ুয়া এবং অধ্যাপক ডাক্তার কামরুল ইসলাম। সাহিত্যে রাষ্ট্রীয় সম্মাননা পাচ্ছেন প্রয়াত মোহাম্মদ আমির হামজা, স্থাপত্যে প্রয়াত সৈয়দ মইনুল হোসেন। উল্লেখ্য, এটি দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। 26 মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এই পুরস্কার দিয়ে আসছে। বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য বর্তমানে স্বাধীনতা পুরস্কার, 21 পদক, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার, বেগম রোকেয়া পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং জাতীয় ক্রীড়া পুরস্কার দিয়ে থাকে সরকার। ঢাকায় এসে পৌঁছেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ। আজ মঙ্গলবার বিকেল 5:55 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন তিনি। এ সময় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন।
ডক্টর একে আব্দুল মোমেনের আমন্ত্রণে সফরে এসেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী। সফরে বাংলাদেশ ও সৌদির মধ্যে একটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ার কথা রয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আগামী বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে দুই দেশের প্রথম রাজনৈতিক সংলাপে যোগ দেবেন। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাক্ষাৎ করবেন বলে জানা গিয়েছে। এতক্ষণ শুনছিলেন জাতীয়, এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিকে। ইউক্রেন যুদ্ধের 20তম দিন গড়িয়েছে। ইউক্রেনের সারা রাশিয়ার অভিযান ব্যর্থ করে দেওয়ার দাবি করছে কিয়েভ, কিন্তু মস্কো বলছে ইউক্রেনের রুশ সামরিক অভিযান পরিকল্পনা অনুযায়ী চলছে। সোমবার এক বিবৃতিতেই দাবি করেছে রাশিয়ার সরকার। তবে পুতিনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে রাশিয়ার ন্যাশনাল গার্ডের প্রধান ভিক্টর জালতভ অবশ্যই আগে বলেছিলেন, ইউক্রেন যেমন পরিকল্পনা নিয়ে রাশিয়া অভিযান শুরু করেছিল, প্রত্যাশার তুলনায় রুশ অভিযানের গতি তার চেয়ে কম। যুদ্ধের শুরু থেকে ইউক্রেনের অস্ত্র সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে পশ্চিমা দেশগুলো। পশ্চিমা অস্ত্র পেয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে জোরালো প্রতিরোধ গড়ে তুলেছে ইউক্রেন। এদিকে সামরিক পরাশক্তি রাশিয়া ইউক্রেন নিজেদের তৈরি অস্ত্র ব্যবহার করছে। বড় শহরগুলোতে হামলা করে কিয়েভ অগ্রসর হচ্ছে রুশ বাহিনী। ইউক্রেনের রাশিয়ার অভিযানের 20তম দিনে চলমান এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে যাচ্ছেন ইউরোপের 3 দেশের প্রধানমন্ত্রী। ইউরোপের 3 দেশের প্রধানমন্ত্রী ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করবেন। মঙ্গলবার ব্রিটিশ গণমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে তথ্যটি জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নেতাদের প্রতিনিধি হিসেবে চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং স্লোভানিয়ার প্রধানমন্ত্রীরা এই সফরে যাচ্ছেন। পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউজ মোরাউকি বলেছেন, এই সফরের উদ্দেশ্য হলো ইউক্রেন এবং ইউক্রেনীয়দের প্রতি আমাদের সমর্থনকে বিস্তৃতভাবে উপস্থাপন করা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ শুনছিলেন জাতীয় এবং আন্তর্জাতিক কিছু খবর। শেষ করার আগে জানিয়ে দেব সারা দেশের করোনা পরিস্থিতি। চলতি বছরের করোনাশূন্য প্রথম মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনায় কারো মৃত্যু হয়নি। এই সময় করোনা শনাক্ত হয়েছে 217 জনের। আগের দিন দেশে করোনায় মৃত্যু হয়েছিল 1 জনের এবং রোগী শনাক্ত হয়েছিল 239 জন। আজ বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতি জানানো হয়েছে। এর আগে গত বছরের 21 নভেম্বর ও 9 ডিসেম্বর দেশে করোনা ভাইরাসে কারো মৃত্যু হয়নি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছিল 2020 সালের 18 মার্চ। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত 24 ঘন্টায় 14,049 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সারা দেশে এবং পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 1.51। এর আগের দিন এই হার ছিল 1.75। সংক্রমণ বৃদ্ধির ধারাবাহিকতায় দৈনিক রোগী শনাক্ত 15,000-এর উপরে উঠেছিল। 3 ফেব্রুয়ারি তা পর্যায়ক্রমে 10,000-এর উপরেই ছিল এবং এরপর নিয়মিতভাবে রোগী শনাক্ত এবং শনাক্তের হার কমছে। দেশে করোনা সংক্রমণের কমায় আবারও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে, তুলে নেওয়া হয়েছে সকল ধরনের বিধিনিষেধ। করোনায় দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা 19,49,942 জন। তাদের মধ্যে যারা মারা গেছেন 29,112 জন এবং সুস্থ হয়েছেন 18,64,408 জন এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 1,600 জন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের হাতে থাকা সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।